বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, ব্যবস্থাপনা বিভাগ সহকারী অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী, 30তম BCS। দেশব্যাপী মহামারীর কারণে আমরা সকলেই অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছি। তো সেই প্রেক্ষিতে আমাদেরও অনলাইনে যাত্রা শুরু হয়েছে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে। ইতিমধ্যে কয়েকটা ক্লাস তোমরা পেয়ে গেছো আমাদের ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে। আমিও তোমাদের অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিব আজকে, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, BBA ফার্স্ট ইয়ার। আজকে আমরা আলোচনা করব অ্যাডজাস্টিং এন্ট্রি। শুরুতেই বলে রাখতেছি অ্যাডজাস্টিং এন্ট্রি কি এবং কেন প্রয়োজন। অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে গিয়া সমন্বয় জাবেদা, যেটাকে আমরা বাংলায় বলি। হিসাব কাল শেষে হিসাবের সঠিক আর্থিক অবস্থা নিরূপণের জন্য সমন্বয় জাবেদার দরকার হয়। একটি হিসাব কাল শেষে যদি অসমন্বিত যে সকল হিসাবগুলো সমন্বয় করা হয়নি সেগুলোকে সমন্বয় করতে হয়। যদি সেগুলো সমন্বয় করা না হয় তাহলে প্রকৃত আর্থিক ফলাফল অর্থাৎ প্রকৃত লাভ বা ক্ষতি নির্ণয় করা যায় না। যার কারণে হিসাব কাল শেষ হওয়ার পূর্বেই আমাদেরকে এগুলো সমন্বয় করে নিতে হয়। তো সমন্বয় জাবেদাটা আসলে সাধারণ জার্নালে যে ধরনের সূত্রগুলো প্রয়োগ করা হয়, সমন্বয় জাবেদা তো আমরা সাধারণত ওই ধরনের সূত্রগুলোই প্রয়োগ করব। আমরা জানি আধুনিক পদ্ধতিতে জার্নালের সূত্রগুলো হচ্ছে গিয়া অ্যাসেট এবং এক্সপেন্স, বৃদ্ধি পাইলে প্লাস ডেবিট হয়, হ্রাস পাইলে ক্রেডিট, এবং লায়াবিলিটিস এবং ইনকাম বা রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং হ্রাস পেলে ডেবিট হয়। এটা আমরা ঠিক এই ধরনের একই সূত্রই আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। চলো আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসে অলরেডি অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে অ্যাডজাস্টিং এন্ট্রির উপরে, মোটামুটি সবারই ভালো ধারণা আছে। এরপরেও আমরা আবার নতুন করে এগুলো ঝালাই করব যাতে আমাদের রিভিউ থাকে, অর্থাৎ আমরা যাতে ভুলে না যাই, সেগুলো আবার নতুন করে প্র্যাকটিস করবো। তো দেখি আমরা আজকে কয়েকটা অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করবো। আমার কাছে একটা বই আছে, আপাতত আমি যে বইটা চালাচ্ছি সেখানে একটা অঙ্ক চুজ করে নিলাম। সেখানে বলা হয়েছে একটা এন্ট্রি আমরা করতেছি, বিফোর প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ সুকোজো অ্যাডভার্টাইজিং ফার্ম দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ওয়ার নোটেড অন জুন 30, 2018। অর্থাৎ জুন মাসের 30 তারিখে তারা নিম্নলিখিত এই এন্ট্রিগুলো, অর্থাৎ এক মাসের জন্য তাদের এই ট্রানজাকশনগুলো ঘটছে, সমানের যেগুলো আছে। এখন এখানে 1 নম্বর ট্রানজাকশনে বলা হয়েছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড অন ডিসেম্বর 31 অ্যামাউন্টেড টু টাকা 4000। এখানে বলা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি দুই ভাবে দেওয়া থাকতে পারে প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে গিয়া একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেই ট্রায়াল ব্যালেন্সের নিচে সমন্বয় জাবেদার কথাগুলো বিবৃতি দেওয়া থাকবে। আবার আরেকটা ক্ষেত্রে আছে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে না, সরাসরি বিবৃতিগুলো দেওয়া থাকবে। আমি প্রথমে একটা সরাসরি বিবৃতি দেওয়া আছে, এই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই ধরনের একটা অঙ্ক চুজ করে নিলাম। এরপরে আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমেও দেওয়া থাকবে, সেগুলো আমরা চুজ করবো। কোনটা কিভাবে করতে দেখাচ্ছি আমি। প্রথমে যে এন্ট্রিটা আছে সেটা আমি একটু উল্লেখ করি, সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো বোর্ডের লেখাটা আমি একটু মুছে ফেলে দিচ্ছি এখন আপাতত। এখানে লেখা আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল অন ডিসেম্বর 31 টাকা অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ফার্ম ফলোইং দ্য অ্যাডজাস্টিং অর্ডার আর নোটেড অন জুন 30 তারিখ। আচ্ছা, এই অঙ্কটা আমাদের এক মাসের জন্য প্রিপেয়ারিং আর অ্যাডজাস্টিং
আচ্ছা, এখানে বলা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আমরা সেবা প্রদান করছি বাট বিল এখনো পাই নাই। তার মানে দুটো ঘটনা ঘটছে এখানে। সার্ভিস একটা আমাদের আয়, সার্ভিস রেভিনিউ আমাদের বৃদ্ধি পেয়েছে, যেহেতু আমরা টাকাটা এখনো পাইনি, আনবিল টাকাটা এখনো বকে আছে, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এক নম্বর এন্ট্রিতে আমরা আস্তে আস্তে যাবে, যেটা হচ্ছে এভাবে অ্যাকাউন্ট receivable debit অ্যামাউন্ট আমাদের 4000 টাকাই থাকবে। এই হচ্ছে আমাদের জার্নালটা, এই হচ্ছে আমাদের জার্নাল, আর এটা হচ্ছে এন্ট্রি। আচ্ছা, এরপরে 2 নম্বরে বলা হচ্ছে আমাদের unearned revenue has been earned টাকা 12,000। আমি প্রথম এন্ট্রিটা তোমরা বুঝতে পারছো, আমি এটা এখন রিমুভ করে দিচ্ছি আপাতত। এরপর আমরা সেকেন্ড এন্ট্রিতে যাচ্ছি। সেকেন্ড এন্ট্রি বলা হচ্ছে 2 unearned revenue has been earned টাকা 2000। unearned revenue means অনুপার্জিত আয়, বাংলা যেটাকে আমরা বলি। এটা আমাদের এক ধরনের দায়, অনুপার্জিত এক ধরনের দায়। এখন has been earned, এটা এখন আয় পরিণত হয়েছে, মানে একদিকে আমার আয় বৃদ্ধি পেয়েছে, আর একদিকে আমার দায়টা হ্রাস পাইছে। তাহলে দায় হ্রাস পাইলে স্বাভাবিক অর্থে আমরা ডেবিট করে থাকি, আর ডেবিট করে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখন আমাদের এন্ট্রি হবে unearned revenue অথবা unearned সার্ভিস রেভিনিউ ডেবিট unearned revenue debit সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা হবে 12,000। এখানে তো না বোঝার তেমন কিছুই নেই, খুবই সহজ। আমরা জানি unearned revenue has been earned, মানে অনুপার্জিত আয় এখন আয় রূপান্তরিত হয়েছে, অর্থাৎ দায়টা আয় রূপান্তরিত হয়েছে, দায় হ্রাস পাইছে। দায় হ্রাস পেলে আমরা জানি ডেবিট, আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পাওয়ার কারণে আয় হচ্ছে ক্রেডিট। এরপর আমরা নেক্সট এন্ট্রি যেটা আছে সেটা accrued salary on December 31st আর 5,000 টাকা। accrued salary on December 31st। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আলোচনা করে নিচ্ছি। এই অঙ্কের শুরুতে আমার মনে হচ্ছে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে এখানে। এই অঙ্কের শুরুতে বলা হচ্ছে এই এন্ট্রিগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি আর নোটেড অন জুন 31st 2018, কিন্তু এখানে প্রত্যেকটা এন্ট্রিতে ডিসেম্বর মাসের কথা বলা হচ্ছে, ডিসেম্বর 31st পর্যন্ত কথা বলা হচ্ছে। আমার মনে হচ্ছে এন্ট্রিটা অর্থাৎ জার্নালগুলো হবে ডিসেম্বর মাসের এন্ট্রিটা হবে, জার্নালটা হবে, কিন্তু এখানে ভুলে এক জায়গায় উপরে দেওয়া আছে 31st, উপরে 30 জুন, আর নিচে দেওয়া আছে প্রত্যেকটা এন্ট্রিতে 31st ডিসেম্বর পর্যন্ত। আমার মনে হচ্ছে এখানে একটু গড়বড় আছে। যাই হোক, এটা জুন, উপরে জুন না হইয়া ডিসেম্বর হওয়ার কথা, অর্থাৎ অঙ্কটা ডিসেম্বর মাসে হবে। তো আমার সেকেন্ড এন্ট্রি হচ্ছে, থার্ড এন্ট্রি হচ্ছে গিয়ে অ্যাকুরেট স্যালারি অন ডিসেম্বর 31st আর টাকা 5,000, অর্থাৎ স্যালারি বকেয়া আছে ডিসেম্বর মাস পর্যন্ত, স্যালারি বকেয়া আছে 5,000 টাকা। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি স্যালারি বকেয়া থাকার অর্থ হচ্ছে স্যালারি একটা খরচ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে। এখানে 3 নম্বরের ডিগ্রি দেওয়া আছে
accurate salary on December 31st আর টাকা 5000 accurate salary on December 31st আর টাকা 5000 দ্যাট মানে স্যালারিটা আমাদের এখনো বকে আছে ডিসেম্বর মাসের পুরোটাই, যেটা কিনা আমরা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত পে করিনি কোম্পানি। তো পে না করার কারণে স্যালারি এক ধরনের খরচ হয়েছে, সংগঠিত হয়েছে, কিন্তু আমরা পে করিনি। তার মানে খরচ বৃদ্ধি পাইছে, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট salaries payable credit টাকা হবে 5000। এই হচ্ছে আমাদের থার্ড এন্ট্রি, একটু দেখে নাও। এরপরে বলা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম অ্যাকুরেট এট ডিসেম্বর 31st আর টাকা 1500 অর্থাৎ ইন্টারেস্টটা আয় হয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু সেটা এখনো বকে আছে, আমরা এখনো টাকাটা এখনো পাই নাই। ইন্টারেস্ট ডিসেম্বর মাসের ইন্টারেস্টটা আমরা এখনো পাই নাই, তার মানে আমরা ভবিষ্যতে পাবো। ইন্টারেস্ট এক ধরনের, এখানে ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্ট দুইটাই হইতে পারে, ইন্টারেস্ট একটা খরচ হইতে পারে, ইন্টারেস্ট আবার আয়ও হইতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু ইন্টারেস্ট আমাদের পাবো আমরা ভবিষ্যতে, সেটা আমাদের জন্য ইনকাম হয়েছে, পাওয়া হয়েছে, কিন্তু এখনো সেটা বকে আছে। তার মানে ইন্টারেস্ট এখানে আমাদের জন্য এক ধরনের আয়, আয়টা আমাদের বকে আছে। যদি আয় বকে থাকে তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, আর ইন্টারেস্ট ইনকাম আমাদের জন্য ক্রেডিট, কারণ ইনকাম আয় বৃদ্ধি পেয়েছে এবং আয়টা ভবিষ্যতে পাবো সেটা এক ধরনের সম্পদ, যেটা ভবিষ্যতে পাবো সেটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। আর যেটা আমরা ইন্টারেস্ট ইনকাম, এটা আমরা দেখাচ্ছি এন্ট্রিটাও, 4 নম্বর এন্ট্রি। ইন্টারেস্ট ইনকাম অ্যাকুরেট ডিসেম্বর 31st আর টাকা 1050 আমরা পাই। এই ক্ষেত্রে ইন্টারেস্ট একটা ইনকাম, এটা আমরা আয় হয়েছে এবং সে আয়টা এখনো বকে আছে, তাহলে আমরা ভবিষ্যতে পাবো। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। Interest receivable debit, interest income, credit 1500 interest income। নেক্সট এন্ট্রি এখানে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার ফর দ্য মান্থ টাকা 1000। ডিপ্রিসিয়েশন তার মানে ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয়, এক মাসের জন্য আমাদের সংগঠিত হয়েছে 1000 টাকা। আমরা জানি ডিপ্রিসিয়েশন বছরের শেষে বা মাসের শেষে যদি সম্পদের ক্ষয় হয় সেটাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন বা অবচয়। সেটাকে আমরা হিসাবভুক্ত করি দুইভাবে, একটা হচ্ছে সম্পত্তি থেকে বাদ দিয়ে, আরেকটা হচ্ছে সম্পত্তি থেকে বাদ না দিয়ে। তো সেক্ষেত্রে দুই ধরনের জানাল আছে, একটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, আর যদি আমরা সম্পত্তি বা অ্যাসেট ধরি তাহলে ওই সংশ্লিষ্ট অ্যাসেট ক্রেডিট করি। এখন আমরা আধুনিক পদ্ধতিতে আমরা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা এটা সবসময় একই রকম জার্নাল থাকবে, ডিপ্রিসিয়েশন যত জার্নালই সামনে আসবে না কেন ঘুরে ফিরে একই হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তবে সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টে গড়বেল হতে পারে, সেটা আমরা আলাদাভাবে টাকার অ্যামাউন্ট বের করে নিতে হবে। যদি টাকার অ্যামাউন্ট সরাসরি উল্লেখ করা না থাকে, এখানে আমাদের পুরোটা উল্লেখ করা দরকার নেই, তাহলে আমরা 5 নম্বর আমরা হচ্ছে ডিপ্রিসিয়েশন।
depreciation on furniture. Depreciation on furniture কত হবে? টাকা depreciation on furniture টাকা 1000। এখানে তাহলে ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার টাকা ফর দ্য মান্থ 1000 টাকা। তাহলে সহজ একটা এন্ট্রি সবসময় মনে রাখতে হবে, কঠিন কিছুই না। অবচয় হইলে ডেবিট, অবচয় এক ধরনের খরচ, খরচ বৃদ্ধি পেয়েছে, আর সেটাকে আমরা পুঞ্জীভূত করে জমা রাখতেছি, সেটা হচ্ছে গিয়া অ্যাকিউমুলেটিভ ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা আমরা সবাই জানি। ডিপ্রিসিয়েশন accumulated depreciation on furniture বলতে পারি আমরা। অ্যামাউন্ট হচ্ছে 1000। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি, খুবই সহজ। এর পরবর্তী এন্ট্রি দেওয়া আছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ টাকা 3000। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অর্থাৎ ইন্স্যুরেন্সটাকে ওই মাসের জন্য 3000 টাকা ইন্স্যুরেন্স খরচ হয়েছে। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ টাকা 3000 লিখে দিচ্ছি এখানে। তোমরা চিন্তা করে দেখো এটা কি হতে পারে, একটু দেখি। তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলো চিন্তা করার জন্য। এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ফর দ্য মান্থ টাকা 3000, এটাকে আমরা কিভাবে করবো দেখি, একটু তোমরা চিন্তা করে দেখতে পারো কিনা। ইন্স্যুরেন্স যখন খরচ হবে, তার মানে খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচটা বৃদ্ধি পেলে খরচটা আমরা ডেবিট করতে পারি। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। এবার ক্রেডিট আমরা কাকে দিতে পারি? ইন্স্যুরেন্স কি কোত্থেকে খরচ হয়েছে? অনেক সময় ট্রায়াল ব্যালেন্স থাকে, দেওয়া থাকে, তার উপরে ভিত্তি করে অনেক সময় এটাকে এন্ট্রি করতে হয়। কিন্তু এখন যেহেতু ট্রায়াল ব্যালেন্স নাই, ট্রায়াল ব্যালেন্সে হয়তো প্রিপেইড ইন্স্যুরেন্স থাকতে পারে বা ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকতে পারে, দুইটাই থাকতে পারে। তার উপর ডিপেন্ড করে তখন জার্নালটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এখন এই ক্ষেত্রে আমাদেরকে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, তার মানে সেটা কিভাবে খরচ হচ্ছে, পূর্ববর্তী যখন আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি সেটাকে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স ধরে দিচ্ছি, অর্থাৎ সেটাকে আমরা অ্যাসেট হিসেবে ধরেছি। সেই অ্যাসেটটাকে এখন এক্সপেন্সে পরিণত হয়েছে। তাহলে অ্যাসেট যখন এক্সপেন্সে পরিণত হবে, তাহলে এক্সপেন্স বৃদ্ধি পাইছে, অ্যাসেট হ্রাস পাইছে। সেক্ষেত্রে আমরা দিব প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এরপরে আমরা দিতে পারি সর্বশেষ আরো দুটো এন্ট্রি আছে। অফিস সাপ্লাইজ ইউজড অন ডিসেম্বর 31 টাকা 7000। অফিস সাপ্লাইজ ইউজড মানে অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 7000 টাকা। তাহলে সাপ্লাইজ যখন ব্যবহার করা হয়ে যাবে সেটা এক্সপেন্স হয়ে যাবে। আর সেটা কিভাবে এক্সপেন্স হয়েছে? সাপ্লাইজ এক প্রকার সম্পদ, প্রথমে তারা এন্ট্রি করে নিছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে সাপ্লাইজ অফিস সাপ্লাইজ। আমি এটা পুরোটা আবার লিখি 7। অফিস সাপ্লাই ইউজ ডিসেম্বর 31 টাকা হচ্ছে
অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, আমরা ব্যবহার করছি জানুয়ারি। অফিস সাপ্লাইজটা আমাদের খরচ হয়েছে, তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর লাস্ট পেয়েছে কি আমাদের সাপ্লাইজ একটা সম্পদ, সেটা হচ্ছে গিয়ে অফিস সাপ্লাইজ। এটাই যদি শুধুমাত্র অফিস সাপ্লাইজ বলা হয়ে থাকে তাহলে সেটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করে থাকি। আর এর পাশে যদি আমরা এক্সপেন্স কথাটা দেখি তাহলে সেটা আমরা খরচ হিসেবে বিবেচনা করি। এখন এক্ষেত্রে অফিস সাপ্লাইজ এক্সপেন্স 7,000 টাকা, তাহলে আমরা জমা দিতে পারি অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। আর অফিস সাপ্লাইজ শুধু অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ ক্রেডিট ইউজ করতে পারি। খুবই সহজ, প্রথমে আমরা একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম, সহজ করে দিলাম। এরপরে বলা হচ্ছে 2 month rent paid in December 31 টাকা 2000 per month। আচ্ছা 2 month rent paid in December ফার্স্ট টাকা 2100 per month হচ্ছে গিয়া 2000 টাকা। আচ্ছা আমি পরে টাকা 2000 per month ইউজ করছে সারা। Two month rent paid in December 31st or December 1st, অর্থাৎ ডিসেম্বর শুরুতেই আমরা 2 মাসের জন্য রেন্ট প্রদান করছি, ভাড়া প্রদান করছি। প্রতি মাসে ভাড়া হচ্ছে 2000 টাকা করে। এখন আমরা অঙ্কটা করতেছি 1 মাসের জন্য, সেহেতু 1 মাসেরটা আমাদের খরচ হবে। 1 মাসের টাকাটা এখানে অলরেডি উল্লেখ করা আছে 2000 টাকা পার মান্থ, তার মানে পার মাসে প্রতি মাসে 2000 টাকা করে। সেক্ষেত্রে আমরা রেন্ট একটা এক ধরনের এক্সপেন্স, তাহলে প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট এক্সপেন্স ক্রেডিট। কারণ আমরা এখানে অ্যাডভান্স দিয়েছিলাম, প্রথমে টাকাটা যখন দিছি তখন আমরা অ্যাডভান্স মানে আমরা এটাকে অ্যাসেট হিসেবে ধরে নিয়েছি। এখন সেই অ্যাসেটটা হ্রাস পেয়ে এখন আমাদের খরচে পরিণত হয়েছে। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। এখন প্রতিটা জার্নালের শেষে কিন্তু আমাদেরকে একটু ছোট করে ব্যাখ্যা লিখতে হয়। সেক্ষেত্রে আমরা প্রতিটা জার্নালে নর্মালি ব্যাখ্যা লিখতে পারবো। আমরা ব্যাখ্যা দিব এভাবে, টু দ্য রেকর্ড, ব্যাখ্যাটা একটু বলে রাখি যেটা কিনা প্রত্যেকটা জার্নালের ক্ষেত্রে দিতে হবে শেষের দিকে। টু দ্য রেকর্ড 1 month rent expense, তেমন জটিল কিছু না, ব্যাখ্যাটা হবে টু দ্য রেকর্ড 1 month rent expense। এভাবে টু দ্য রেকর্ড সাপ্লাইজ এক্সপেন্স, টু দ্য রেকর্ড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ইত্যাদি, এভাবে আমরা দিই টু দ্য রেকর্ড ইন্স্যুরেন্স ইনকাম, এইভাবে দিয়ে আমরা শেষ করতে পারি। এটা আমার ছোট ধরনের একটা অঙ্ক, আমরা শুরুতে দেখলাম এবং সেটা আমরা শেষ করলাম। এরপরে আমরা অন্য ধরনের একটা অঙ্ক যাব যেটা কিনা ট্রায়াল ব্যালেন্স সম্পর্কিত। এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেখানে এরপরে ট্রায়াল ব্যালেন্সের নিচে কিছু বিবৃতি দেওয়া থাকবে, আমরা সেটাও দেখবো একটু পরে। এখন আরেকটা অঙ্ক আমরা একটু দেখতে চাই হালকা একটু।
আচ্ছা, আজকে আমাদের এই অধ্যায়টা বা আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, কারণ আমাদের ভিডিও বেশি বড় হয়ে গেলে আমরা আপলোডের সমস্যা হয়। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্টের মনোযোগ থাকে না, আমরা এতক্ষণ পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী লেন্থি একটা ভিডিও আমরা অনেক সময় ধৈর্য সহকারে দেখতে চাই না। তো যার কারণে আমরা ছোট ছোট করে ভিডিওগুলো দিব। আর ছোট বলতে কি, আমরা যতটুকু পর্যাপ্ত পরিমাণে দিব যাতে স্টুডেন্টদের উপকার হয় এবং আমরা যাতে ভিডিওগুলো আপলোড করতে পারি। তো আজকের মধ্যে আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত থাকলো। পরবর্তীতে আমি আবার নতুন করে আরেকটা অধ্যায় নিয়ে, মানে এই অধ্যায়েরই আরো কিছু অঙ্ক নিয়ে আমি তোমাদের সামনে দেখা করব। সবাই ভালো থাকবা, যেখানে থাকো না কেন নিরাপদে থাকবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যেন ভালো থাকো, আমিও ভালো আছি, তোমাদেরকে বলে রাখতেছি আগে। আমি এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তোমরা ভালো থাকবা এই বলে আমি আমার আজকের ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থেকো।